অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্স কোড 24-31-03। গত ক্লাসে আমরা একাদশ অধ্যায়ে ছিলাম, আজকে আমরা একাদশ অধ্যায়ে আছি। অধ্যায়ের নাম চিকিৎসা বিজ্ঞানের জীব প্রযুক্তি। আমরা আজকে এই অধ্যায় থেকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ইনহেরিটেড জেনেটিক ডিসঅর্ডার অ্যান্ড জিন থেরাপি, অর্থাৎ বংশগত যে জেনেটিক রোগগুলো আছে সেগুলার নির্ণয় পদ্ধতি এবং সেগুলার চিকিৎসা পদ্ধতি হিসাবে আমরা জিন থেরাপিটা দেখব। তো প্রথমে আমরা বিভিন্ন ধরনের ইনহেরিটেড জেনেটিক যে ডিসঅর্ডারগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, এটা ফুসফুসের একটা রোগ। ডায়াবেটিক্স, এইটার সাথে তো তোমরা সবাই পরিচিত। ডাউন সিনড্রোম, তারপরে আছে হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি, হিমোফিলিয়া, ক্যান্সার তো জানোই খুবই পপুলার একটা রোগ। হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, থ্যালাসেমিয়া, অ্যাডিনোসিন ডাইঅ্যামিনেজ, এটা হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সিতে হয় এবং অটোজোমাল রিসেসিভ জিনের ডিসঅর্ডারের কারণে এটা হয়ে থাকে। অ্যাকাটালাসিয়া, আরএস ইনকম্পাবিলিটি, কালার ব্লাইন্ডনেস। এখান থেকে কিছু কিছু জিনিস আমরা একটু দেখি। তো প্রথমে সিস্টিক ফাইব্রোসিস, এটা হচ্ছে আমাদের 7 নম্বর ক্রোমোজোমের একটা জিনের ডেফিসিয়েন্সিতে মূলত সেখান থেকে 3টা বেস পেয়ার ডিলিট হওয়ার কারণে এটা হয়ে থাকে। CFTR এই জিনটা মূলত এক ধরনের উপাদান তৈরি করে, যেই উপাদানটা আমাদের ফুসফুসের মধ্যে অভিস্রবণ ক্ষমতা বাড়িয়ে দেয়, যার ফলে ওখানকার যে মিউকাস থাকে সেটা পানির সাথে মিশ্রিত হয়ে তরল হয় এবং তার ভেতরের রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ধূলিকণা এগুলো জমা হয়। পরবর্তীতে আমাদের কফের মাধ্যমে এটা দেহ থেকে বের হয়ে আসে। এটা স্বাভাবিক যেই ফুসফুস তার ক্ষেত্রে ঘটে থাকে, কিন্তু যখন CFTR জিনের ডেফিসিয়েন্সি থাকে তখন সে ওই প্রোটিন উপাদানটা তৈরি করতে পারে না, যার কারণে মিউকাস উপাদানটা তরল হতে পারে না, সে থকথকে থাকে, জেলি সদস্যই থাকে, যার কারণে রোগ জীবাণু সেখানে আটকে যায়, অভিস্রবণের মাধ্যমে সেটা বের হতে পারে না এবং সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অন্যান্য ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট বা এ ধরনের রোগ হয়ে থাকে। এটা ছাড়াও তোমরা এখানে আরেকটা ছবি দেখছো প্যানক্রিয়াসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এখানে সে সিস্ট তৈরি করে, যার কারণে এই রোগটাকে বলা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। তো এটা হচ্ছে নর্মাল যেই ফুসফুস সেটা, কিন্তু যখন সিস্টিক ফাইব্রোসিস হয় তার ভেতরে মিউকাস জমে এই ধরনের অংশগুলা দেখা যায়। তো এটা হচ্ছে একটা হেলদি ট্রাকিয়া, যার ভেতরে কোনো উপাদান জমা থাকে না, শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলতে পারে। কিন্তু সিস্টিক ফাইব্রোসিস হলে মিউকাসগুলা এভাবে জমা হতে থাকে, শ্বাসনালী ছিদ্রটা ছোট হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাসে প্রবলেম দেখা দেয়। ডায়াবেটিক্স এটাও জেনেটিক্যাল রোগ, বংশ পরম্পরায় হতে পারে। এটা 2 ধরনের আছে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 যেটা সেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক্স বলা হয়ে থাকে। এক্ষেত্রে যেটা হয়ে থাকে যে ইনসুলিন উৎপাদন ক্ষমতাই তার থাকে না। আর টাইপ 2-র ক্ষেত্রে যেটা হয় যে ইনসুলিন উৎপাদন হচ্ছে কিন্তু সেটাকে মডিফাই করার ক্ষমতাটা থাকে না। এই দুটো মূলত এদের ভেতরে পার্থক্য। টাইপ 1 এটা জুভেনাইলও বলা হয়ে থাকে, অর্থাৎ লেস দ্যান 40 এইজের অর্থাৎ 40 বছরের আগে যে কারোরই এই টাইপ 1 ডায়াবেটিক্স হতে পারে। আর টাইপ 2 সাধারণত একটু বয়স হলে তখন এটা হয়ে থাকে। এটা অটোসোমাল রিসেসিভ জিনের কারণে হয়ে থাকে। এরপরে আসি ডাউন সিনড্রোম হয় আমাদের যে 21 নাম্বার ক্রোমোজোম আছে তার একটা ক্রোমোজোম এক্সট্রা থাকে। 2টা এক্স ক্রোমোজোমের পরিবর্তে সেখানে 3টা এক্স ক্রোমোজোম থাকে, যার ফলে এই রোগটা হয়ে থাকে জেনেটিক ডিসঅর্ডার।
তো এক্ষেত্রে আমরা সিমটমগুলো যদি দেখি তাহলে স্মল হেড জন্মের সময়, দাঁতের প্রবলেম থাকতে পারে, কান ছোট হতে পারে, তারপরে হচ্ছে হাতের আঙুলগুলো ছোট হতে পারে, এই ধরনের বিভিন্ন প্রবলেম এদের দেখা যায়। এক্ষেত্রে এদের যে হ্যান্ড ফিট মূলত ঘাড়ের অংশ এগুলো অনেক ছোট হয়ে থাকে। মাসকুলার ডিস্ট্রফি, এটা মাসেলের, এটাও অটোজোমাল, এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। অর্থাৎ হচ্ছে যে এক্স ক্রোমোজোমে মানুষের যে সেক্স ক্রোমোজোমের এক্স ক্রোমোজোম আছে সেখানে এটা দেখা যায় মাসকুলার ডিস্ট্রফি। সেক্ষেত্রে একটা প্রোটিন উপাদান আছে যেই উপাদানটা তৈরি করে এই জিনটা, সেই জিন যখন এই উপাদানটা তৈরি করে মাসেলের ভেতর দিয়ে ক্যালসিয়াম আয়ন সহজেই চলাচল করতে পারে, কিন্তু যখন এর ডেফিসিয়েন্সি হয় তখন ক্যালসিয়াম আয়ন মাংসের ভেতরে বা পেশির ভেতরে জমা হয়ে পেশিটাকে শক্ত করে ফেলে এবং আস্তে আস্তে সেটা অচল হয়ে যায়, সঞ্চালন ক্ষমতা হারিয়ে ফেলে এবং প্যারালাইজড হয়ে যায়। আমরা কিছু ছবি দেখি, দেখো এটা হচ্ছে নর্মাল বাইসেপস, আর এটা হচ্ছে যার মাসকুলার ডিস্ট্রফি থাকে, স্টক হয়ে যায় অর্থাৎ শক্ত হয়ে যায়। পাগুলা আস্তে আস্তে এটা নিম্ন অঞ্চল থেকে ঊর্ধ্ব অঞ্চলের দিকে যায়, অর্থাৎ পাগুলা আগে প্যারালাইজড হয়ে যায় এবং আস্তে আস্তে উপরের দিকে হয় পাগুলা, এভাবে প্যারালাইজড হতে থাকে এবং 10 থেকে 20 বছরের মধ্যে সাধারণত এ ধরনের রোগী মারা যায় এবং এই ধরনের রোগ পুরুষেই দেখা যায় এবং স্ত্রীতে এই ধরনের রোগগুলা সাধারণত দেখা যায় না। কারণ স্ত্রীতে হতে হলে তো দুটো রিসেসিভ জিনই উপস্থিত থাকতে হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু 20 বছরের আগেই সমস্ত পুরুষ এই জিন বহনকারী পুরুষ মারা যায়, যার কারণে মেয়েদের ক্ষেত্রে এ রোগটা দেখা যায় না, তারা শুধুমাত্র বাহক হয়ে থাকে। হিমোফিলিয়া, হিমোফিলিয়া এটা হচ্ছে রক্ত তঞ্চন প্রক্রিয়ার সমস্যার যে রোগটা সেটা, অর্থাৎ কোথাও কেটে গেলে এটা নর্মাল একটা রক্তনালী কেটে গিয়েছে, রক্ত পড়ছে, কিন্তু কিছুক্ষণ পরে কি হয়, এই অংশে ক্লটিং ফ্যাক্টরগুলা বা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলা এখানে উপস্থিত হয়ে এখানে একটা জালক সৃষ্টি করে এবং রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। কিন্তু যার হিমোফিলিয়া থাকে তার রক্ত জমাট বাঁধার জন্য যে 8 নম্বর এবং 9 নম্বর ফ্যাক্টরটা লাগে, সেই ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে দেখো এখানে রক্ত পড়া এই জালকটা তৈরি হয় না, যার কারণে রক্ত পড়তেই থাকে। এই যে রোগটা এটা হচ্ছে জেনেটিক, রাজ পরিবারে এই ধরনের রোগ দেখা যায়, অন্য সাধারণ মানুষের মধ্যেও এই রোগটা দেখা যায়। এইটাও সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, অর্থাৎ এক্স ক্রোমোজোমের মাধ্যমে, সেক্স ক্রোমোজোমের এক্স ক্রোমোজোমের মাধ্যমে এই রোগটা বংশ পরম্পরায় সঞ্চারিত হয় এবং এটাও রেসেসিভ ধরনের জিনের কারণে হয়ে থাকে। থ্যালাসেমিয়া, এটা বর্তমানে খুবই পরিচিত, তোমরা অ্যাওয়ারনেস এটা সম্পর্কে বিভিন্ন সময় টিভিতে পত্রিকাতে দেখে থাকো, খুব কমন একটা রোগ এবং এটাও কিন্তু একটা জেনেটিক রোগ। তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে নর্মাল ব্লাড আর এটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগযুক্ত একটা মানুষের ব্লাড সেলের যে কাউন্টিং, দুটো দেখেই বুঝতে পারছো যে এখানে ব্লাড সেলের সংখ্যা আর এখানে ব্লাড সেলের সংখ্যা অনুপাতটা কম বেশি আছে, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগী যারা তাদের হচ্ছে ব্লাড সেলের সংখ্যাটা কম থাকে, যার কারণে এদের দেহের অক্সিজেনের ঘাটতি থাকে, এরা বেশি পরিশ্রম করতে পারে না, এরা অল্পতেই হাঁপিয়ে ওঠে অক্সিজেনের অভাবের কারণে। তো এক্ষেত্রে যেটা থ্যালাসেমিয়া দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, অটোসোমাল ক্রোমোজোমের কারণে এটা হয়ে ডিফেক্টের কারণে এটা হয়ে থাকে, এবং আলফা যেটা সেটা 16 নম্বর ক্রোমোজোমের প্রবলেমের কারণে হয়, এবং বেটা থ্যালাসেমিয়া যেটা সেটা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোমের অসুবিধার কারণে হয়ে থাকে। এক্ষেত্রে যেটা হয় যে এরা গ্লোবিউলিন যে চেনটা থাকে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, সেই চেনটার ঘাটতির কারণে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, যার কারণে অক্সিজেনের যেই চলাচলটা সেটাও, কারণ অক্সিজেন তো হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন কোষে পৌঁছায়, সেটার পরিমাণও কমে যায়, যার কারণে এটা হয়ে থাকে। আর এক্ষেত্রে সাধারণত যেই প্রবলেমটা হয় যে পরবর্তীতে অ্যানিমিয়া
যে লক্ষণগুলো সেগুলো এর ভেতরে দেখা দেয়। অ্যাকাটালসিয়া, এটা মূলত হচ্ছে যে হয়ে থাকে লো লেভেল অফ এনজাইম ক্যাটালাইজ, অর্থাৎ বিভিন্ন ধরনের বিক্রিয়ার জন্য যে এনজাইমগুলো দরকার থাকে সেই ধরনের এনজাইমের পরিমাণটা কম থাকে, যার কারণে বিভিন্ন বিক্রিয়ার ঘাটতি থাকে। এর ফলে যেটা হয়ে থাকে দেহে ইমিউনো ডেফিসিয়েন্সির সৃষ্টি হয়, অর্থাৎ দেহে ভেতরে বিভিন্ন রোগ খুব সহজেই আক্রমণ হয় এবং অসুস্থ হয়ে যায়। মূলত পিউরিন মেটাবলিজমকে এটা বিশেষভাবে বাধাগ্রস্ত করে এবং এটাও অটোসোমাল রিসেসিভ জিনের কারণে হয়ে থাকে। এটা লিভার, বোন, স্কিন, ব্লাড প্রত্যেকটা অংশেই যে বিক্রিয়াগুলো হয়ে থাকে তাকে বাধাগ্রস্ত করে। ইভেন বোনের কারণে যেটা হয়ে থাকে, দাঁতের গঠন সঠিকভাবে হয় না, দাঁত ফাঁকা ফাঁকা হয়ে যায়, বা গঠনগত দিক থেকে দেখলে অ্যাবনর্মালিটিস দেখা যেয়ে থাকে, আর লিভারের বিভিন্ন ফাংশনকেও বাধাগ্রস্ত করে থাকে। আরএইচ ইনকম্পাবিলিটি, অর্থাৎ আরএইচ ফ্যাক্টরের যেই জিনটা, এটাও কিন্তু এরও ডিসঅর্ডারের কারণে এটা হয়ে থাকে। আমরা আরএইচ ইনকম্পাবিলিটি আগেও দেখেছি যে নেগেটিভ আর পজিটিভ, যদি ফাদার যদি পজিটিভ থাকে, মাদার যদি নেগেটিভ থাকে, তাহলে তার যে সন্তান হয় সে হচ্ছে পজিটিভ হয়। সেক্ষেত্রে হয় কি, এই পজিটিভ যখন মায়ের দেহে এই রক্তটা যায়, তার দেহে অ্যান্টিজেনের উপস্থিতির কারণে তার দেহ অ্যান্টিবডি তৈরি করে, যেটা অ্যান্টি আরএইচ। সেই অ্যান্টি আরএইচটা ভ্রূণের যে আরএইচ বা ব্লাডটা থাকে তাকে নষ্ট করে দেয় এবং এরাইথ্রোসাইট ব্লাস্টোসিস এই ধরনের রোগ দেখা যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, এই যে তবে এটা প্রথম বেবির ক্ষেত্রে হয়ে থাকে, দ্বিতীয় বেবির ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো সাধারণত দেখা যায় না। এগুলো সম্পর্কে তোমরা যেহেতু থার্ড ইয়ারে ডিটেলসে পড়েছো, এই জন্য আমি এখানে ডিটেলস তেমন কিছু বলছি না। আচ্ছা, কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে যে লাল সবুজ বর্ণান্ধতা, মূলত এটাও কিন্তু এক্স ক্রোমোজোম, অর্থাৎ সেক্স ক্রোমোজোমের যে এক্স ক্রোমোজোম তার রিসেসিভ জিনের উপস্থিতির কারণে এটা হয়ে থাকে। কালার ব্লাইন্ড কিনা তোমরা সহজেই এটা দেখে বুঝতে পারছো। নিশ্চয়ই তোমরা এই বৃত্তের ভেতরে কি লেখা আছে লাল রং দিয়ে, সেটা সহজে বুঝতে পারছো। হ্যাঁ, কালার লেখা, এখানে একটা প্রাণীর ছবি আছে, প্রাণীটা হচ্ছে প্রজাপতি। এখানে কি লেখা? আট লেখা, কেউ চারও বলতে পারো, ইংরেজিতে 8, বাংলায় 4, দুটোই সঠিক। সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এরপরে হচ্ছে যেটা দেখছো, এটাতে আসলে কিছুই নাই, কারণ যারা কালার ব্লাইন্ডনেস তারা এমন ছবি দেখে থাকে। এরপরে আমরা এতক্ষণ রোগগুলা দেখলাম, এখন যেটা দেখব সেটা হচ্ছে এই রোগগুলাকে কিভাবে জিন থেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়, বা জিন থেরাপিটা কি আমরা আগে একটু দেখি। তো থেরাপি তো আমরা বলি যে বিভিন্ন জিনিসের চিকিৎসা পদ্ধতি, ঠিক সেই চিকিৎসা পদ্ধতির মূল হাতিয়ারটা হচ্ছে জিন, অর্থাৎ জিনের মাধ্যমে এটাকে আমরা যখন কিওর করব বা সারিয়ে তুলব, তখন সেটাকে বলা হচ্ছে জিন থেরাপি। তো কখন আমরা জিন থেরাপির বিষয়টাকে মাথায় রাখবো, কখন এটা আর কি আসবে, সেটা হচ্ছে যে যদি কখনো কোনো প্রাণীর দেহে এরকম ত্রুটিযুক্ত জিন, স্বাভাবিক যে জিন সেই জিনের পরিবর্তে ওই জিনটার কোনো ত্রুটি থাকে, তখন সেই জিনটাকে যদি আমরা স্বাভাবিক জিন দ্বারা কৃত্রিমভাবে ত্রুটিযুক্ত জিনকে প্রতিস্থাপন করতে পারি, ত্রুটিযুক্ত জিনটি সংশোধন করতে পারি, অথবা শুদ্ধ জিনের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সেই ত্রুটিযুক্ত জিনের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে অথবা তাকে দমিয়ে ফেলে রোগ নিরাময় করতে পারি, তখন এই ধরনের যে ব্যবস্থা সেটাকে বলা হচ্ছে জিন থেরাপি। অর্থাৎ ত্রুটিযুক্ত জিনকে সংশোধন করে তার চিকিৎসার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে জিনের মাধ্যমে যে পদ্ধতি, সেটা হচ্ছে জিন থেরাপি। তো জিন থেরাপির দুই পর্যায়ে হতে পারে, একটা হচ্ছে রোগী পর্যায়ে আর একটা হচ্ছে ভ্রূণ পর্যায়ে। রোগী পর্যায়ে কি, যে সেটা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে
যেই চিকিৎসা পদ্ধতি দেওয়া হবে সেটা হচ্ছে রোগী পর্যায়ে, আর মায়ের পেটে থাকা অবস্থাতে যেই চিকিৎসা পদ্ধতি সেটাকে বলা হচ্ছে ভ্রূণ পর্যায়ে। তো রোগী পর্যায়ে 1990 সালে যুক্তরাষ্ট্রে 4 বছর বয়সী একটা মেয়েদের প্রথম এই সফলভাবে জিন থেরাপি করা হয়ে থাকে। তো তার ক্ষেত্রে কি হয় যে অ্যাডিনোসিন ডাইঅ্যামাইন ডেফিসিয়েন্সির কারণে তাকে রেট্রোভাইরাসের মাধ্যমে এই এডিএ জিনযুক্ত লিম্ফোসাইট কোষ তার শরীরে ঢোকানো হয় এবং দেখা যায় যে হ্যাঁ, তার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছে না। আর ভ্রূণ পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে তারও 3 বছর পরে আইভিএফ পদ্ধতিতে দেখা যখন যেই পদ্ধতি সেই পদ্ধতিতে গবেষণাটা চালানো হয়। তো সাধারণত 2 মাস গর্ভধারণের 2 মাসের মধ্যে এবং জন্ম পূর্ববর্তী যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ওই অবস্থাতে সাধারণত এই ধরনের চিকিৎসা পদ্ধতি দেওয়া হয়ে থাকে। তো আমরা একটু যেটা রোগী পর্যায়ে আমি তো বলেছি অ্যাডিনোসিন ডায়ামাইনেস, আর ভ্রূণ পর্যায়ে যেটা করা হয়েছিল 1993 সালে সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস রোগের যে চিকিৎসা পদ্ধতি জিন থেরাপির মাধ্যমে করা হয়েছিল সেটা। তো এই পদ্ধতি 4টা উপায়ে করা যায়। একটা হচ্ছে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে, ডিটারজেন্ট মিশ্রণের মাধ্যমে, ম্যাজিক বুলেটের মাধ্যমে অথবা ভাইরাসের মাধ্যমে। তো মাইক্রো ইনজেকশন পদ্ধতিটা কি, যে খুব ছোট ইনজেকশনের ভেতরে যে আমার যে কারেক্টেড জিনটা সেটা ঢুকিয়ে সাধারণত এ ধরনের পরিস্থিতিতে ডিম্বাণুর ভেতরে এই শুদ্ধ জিনটা ঢুকিয়ে দেওয়া হয়। ডিটারজেন্ট মিশ্রণ পদ্ধতিতে যেটা করা হয়ে থাকে যে বিভিন্ন কেমিক্যাল উপাদানের উপস্থিতি রেখে সেখানে আমার শুদ্ধ জিনটা যদি দেওয়া হয় তাহলে সেই ডিফেক্টেড কোষগুলোর ভেতরে কিছু ছিদ্রের সৃষ্টি হয় এবং সেই ছিদ্র পথ দিয়ে আমার শুদ্ধ যে জিনগুলোটা সেটা সহজেই ভেতরে ঢুকে সেটা ত্রুটিযুক্ত জিনকে প্রতিস্থাপন করতে পারে। ম্যাজিক বুলেট কি, তোমরা নিশ্চয়ই বুলেট গান যেটা শুনেছ, ঠিক সেরকম যে সরাসরি জিনটাকে বুলেট বন্দুকে যেভাবে ছুড়ে ঠিক ওইভাবে সরাসরি ইনজেকশনের মাধ্যমে তার শরীরে প্রবেশ করানো হয়। আর ভাইরাসের মাধ্যমে জিন সংযোজনের যে বিষয়টা সেটা হচ্ছে মূলত রেট্রোভাইরাস নামে এক ধরনের ভাইরাস আছে, সেই ভাইরাসের মাধ্যমে এটা করা হয়ে থাকে। তো রেট্রোভাইরাসের যেই জেনেটিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে আরএনএ, এবং সেই আরএনএর যেই ওরি অঞ্চল সেই ওরি অঞ্চলকে প্রতিস্থাপন করা হয় করে এটা মানুষের দেহে বা প্রাণীর যেই জিনটাকে আমার শুদ্ধ করতে হবে সেই জিনটা যেই কোষের মধ্যে আছে সেই কোষের মাধ্যমে এই রেট্রোভাইরাসের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়ে থাকে। এখন আমরা এই ছবিটাতে দেখি, যদি আমরা ভ্রূণ পর্যায়ে দেখি, দেখো এখানে আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে। এখানে আমরা এই ভ্রূণের চারপাশে এই বেগুনি কালারের যে অংশটা দেখছি এটা মূলত অ্যামনিওটিক ফ্লুইড। এই ফ্লুইডের মধ্যে এই বেবির বিভিন্ন ধরনের কোষ থাকে। তো এখান থেকে যদি কোনো কোষ নেওয়া হয় সেই কোষটাকে যখন সিকোয়েন্সিং করে তার ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে তার রিডিংটা যদি দেখা যায় তখন সেখানে কোনো অস্বাভাবিকতা দেখা গেলে পরবর্তীতে সেটাকে এই যে অ্যামনিওটিক ফ্লুইড ইনজেকশনের মাধ্যমে নিয়ে সেটাকে কালচার করে সেখানে কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা আইডেন্টিফাই করা হয়। পরবর্তীতে যেটা করা হয়ে থাকে যে এই ধরনের সেলগুলোকে পরে ক্রোমোজোমাল অ্যানালাইসিস, দেখো ফ্লুইড থেকে নেওয়া হচ্ছে, সেটাকে সেলগুলোকে আলাদা করা হচ্ছে, করে কেমিক্যাল অ্যানালাইসিস করে তার পরবর্তীতে ডিএনএ বের করে ক্রোমোজোমাল অ্যানালাইসিস করা হচ্ছে। ডিফেক্ট পেলে তখন এর ভেতরে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক সুস্থ জিন প্রবেশ করিয়ে ত্রুটিযুক্ত জিনকে রিপ্লেস করা হয়। এখন আমরা একটা এই জিন থেরাপির কীভাবে সিস্টিক ফাইব্রোসিস যে রোগটা আছে সেটাতে কিভাবে করা হয়ে থাকে সেটা আমরা একটু দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্বাভাবিক জিন বিশিষ্ট কোষ, যেখান থেকে আমার সুস্থ জিনটা, যে জিনটা ডিফেক্ট ছিল সেই জিনের সুস্থ জিন যেটা সেটা আমি এখান থেকে কালেক্ট করতে পারবো। আর এখানে আমার একটা ব্যাকটেরিয়া যার ভেতরে প্লাজমিড আছে এমন একটা ব্যাকটেরিয়া, তো আমার স্বাভাবিক জিনকে আমি পৃথক করব আর এখান থেকে আমি প্লাজমিডকে পৃথক
করে স্বাভাবিক জিনকে আমি সংখ্যা বৃদ্ধি করব, আর প্লাজমিডকে আমরা এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটে তার একটা অংশ কর্তন করব। এরপরে কি করব, এই জিনটাকে, সুস্থ জিনটাকে এই কর্তিত প্লাজমিডের মধ্যে দিয়ে আমরা রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি করব। এই প্লাজমিডের মধ্যে আমার যে সুস্থ জিন সেটা উপস্থিত আছে, সে তার কাঙ্ক্ষিত উপাদানটা তৈরি করতে সক্ষম। এই রিকম্বিনেন্ট প্লাজমিড এরপরে আমরা লাইপোজোম, এক ধরনের উপাদান আমরা বলতে পারি, যে খুব সহজেই এই প্লাজমিডটাকে নিতে পারে, সেখান থেকে সে আমার যে কাঙ্ক্ষিত প্রোটিন উপাদান সেটা তৈরি করবে, এবং আমরা যেখানে এটাকে পুশ করতে চাই, অর্থাৎ আমরা যেখানে এটাকে পৌঁছাতে চাই, খুব সহজে লাইপোজোমের মাধ্যমে এটা আমরা করতে পারবো। তো এইখানে এই রিকম্বিনেন্ট ডিএনএ আর লাইপোজোমের ভেতরে দেখো, এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি ডিএনএর খণ্ডগুলা চলে এসেছে। তাহলে স্বাভাবিক জিন বিশিষ্ট আমার লাইপোজোম, সেটাকে আবার কি করব, এই সিস্টিক ফাইব্রোসিস, যেহেতু আমার ফুসফুসের একটা মিউকাসের সমস্যা, সেজন্য ন্যাজাল স্প্রের মাধ্যমে এটা যদি আমরা এই নাকে দেই, তাহলে দেখা যাবে সে ওই প্রোটিনটা তৈরি করবে, প্রোটিন উপাদান হাইড্রোলাইসিসের মাধ্যমে পানি তৈরি করবে, এবং অবিস্রবণ প্রক্রিয়া খুব সহজেই সম্পূর্ণ হয়ে মিউকাসের সাথে পানি যুক্ত হয়ে সেটা তরলে পরিণত হবে, এবং শ্বসনের মাধ্যমে সেটা আবার ধুলাবালির যেটা জমবে কফের মাধ্যমে দেহ থেকে বের হয়ে আসতে পারবে। তবে এটার যে সমস্যা সেটা হচ্ছে যে এই ধরনের স্প্রে আমাদের যেই করার পরে সাধারণত এটা দীর্ঘস্থায়ী হবে না, কারণ ফুসফুসের ত্বক এবং কোষের যে অংশগুলো থাকে এগুলো কিছুদিন পর পর ঝরে পড়ে। তাহলে ঝরে পড়লে সেখানে তো আমার এই স্প্রে অংশটুকু ওখান থেকে বের হয়ে আসবে। এজন্য কি করা হয়, এই স্প্রেটা ব্যবহার করলে কয়েকদিন পর পরই এটা ব্যবহার করতে হয়। এটা পার্মানেন্ট কোনো চিকিৎসা পদ্ধতি হয় না। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এ পর্যন্ত যেই অংশটুকু আমি পড়ালাম তোমরা বইয়ের সাথে আরেকটু মিলিয়ে নিবে, এবং কয়েকবার, যেহেতু টপিকসগুলো নতুন, কয়েকবার পড়ার চেষ্টা করবে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।